দেবীপুরম গ্রাম, সেখানকার বারাহি মন্দির খুব জাগ্রত। বছরে একবার মহা ধুমধামে পুজোর আয়োজন করা হয়। বংশ পরম্পরায় প্রজাপতি বারদার পরিবার মিলে যুগ যুগ ধরে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করে আসছে। আর বর্তমানে অনাথ ছেলে শ্রীনু মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ করছে। হঠাৎ করে একদিন রাক্ষস জানতে পারে বারাহি মন্দিরের জমির মূল্য 1,000 কোটি টাকা। তাই তো জমি আত্মসাৎ করতে সে উঠে পড়ে লেগে যায়। আর মন্দিরকে বাঁচাতে দুই বন্ধু আর শ্রীনু যেন ঢাল হয়ে দাঁড়ায়। ঘটনার যত গভীরে যাবেন, সাদাসিধে গল্পটা শ্বাসরুদ্ধকর সাসপেন্সে পরিণত হবে। টাকার লোভ যে কতটা ভয়ঙ্কর তা এই মুভিটা দেখলেই বুঝতে পারবেন। যা আপনি ভাববেন আর যা দেখবেন, শেষের টুইস্ট এর থেকেও 1000 গুণ বিপজ্জনক হয়ে দাঁড়াবে। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। দেবীপুরম গ্রামে মায়ের মন্দিরে প্রতি বছর পূজার মহা উৎসব ধুমধামে গ্রামবাসীরা আয়োজন করে। তবে এই দেবীর কাছে যে অমূল্য সম্পদ রয়েছে তা কিন্তু গ্রামবাসীরা জানে না। অমূল্য সম্পদ হচ্ছে বারাহি দেবীর মন্দিরের জমি। 75 একর জমি রবীন্দ্র বর্মা নামের একজন এনআরআই ব্যক্তি এই জমিটি দান করে ইউএসএ সেটেল হয়ে গিয়েছে। বর্তমান সময়ে এই জমির মার্কেট ভ্যালু 1,000 কোটি টাকা। মিনিস্টার হেসে বলে, দেবীমা আমার উপর কত আশীর্বাদ দিয়েছে বলো। এত মিনিস্টার আসলো গেল, আর লুকিয়ে থাকা তথ্যটি আমার কানেই চলে আসলো। কিন্তু দেবীমা অনেক পাওয়ারফুল স্যার। মন্ত্রী বলে, ওসব আমি সামলে নেব, তুমি গিয়ে কাগজপাতির ব্যবস্থা করো। অন্যদিকে এক অফিসার তার অফিস কক্ষে রেজিগনেশন লেটার দেয়, কারণ গত 90 দিনে সে নিজ চোখে যেসব কাজ দেখেছে, এরপর আর মনে হয় না তার এই পোশাক পরার জন্য যোগ্যতা রয়েছে। এই জন্যই রিজাইন করেছে। স্যার বলে, যদি এখন রিজাইন করো তাহলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, আমাদের জন্য বিপদ ডেকে আনবে। আমি এসব ভেজালে পড়তে চাই না। রেজিগনেশন কেন চাচ্ছ? তুমি আমাকে ডিটেলস লিখে দাও, এরপরেই আমি সিদ্ধান্ত নেব তোমাকে আমি ছাড়বো কি না। 12 বছর সার্ভিসের জীবনে 18 বার ট্রান্সফার হয়েছে। কোনো এক শহরে সেটেল হওয়ার আগেই অন্য শহরে আবার শিফটিং হওয়া লাগতো। আমার জন্য আমার পরিবারকে অনেক কষ্ট করতে হয়েছে। অনেক কষ্টের পরেও কখনো আমি রিজাইন করার কথা চিন্তাও করিনি। তবে আজকে রিজাইন করার কারণ হচ্ছে সেই ব্যক্তি। যেদিন এই গ্রামে প্রথম ট্রান্সফার হয়ে এসেছিলাম, সেই দিন প্রথম আমি ওকে দেখেছিলাম। ঘটনা চলে যায় অতীতে। গাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র কর্মচারীরা ঘরের মধ্যে রেখে আসে। পুলিশ অফিসারের মেয়ের একটা পুতুল নিচে পড়ে যায়। বাচ্চা মেয়েটি পুতুলটি আনতে গেলে ছাদ থেকে একটা টব মেয়েটির গায়ের উপর পড়তে যায়। অমনি শ্রীনু নামের একটি ছেলে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। জিনিসপত্র বহনের জন্য অফিসার সকলকে টাকা দিচ্ছে। শ্রীনু তার কাছে গেলে কাজ বাবদ বাদেও অফিসার শ্রীনুকে এক্সট্রা কিছু টাকা দেয়, কিন্তু শ্রীনু তার কাজ বাবদ ছাড়া সাহায্যের জন্য এক্সট্রা কোনো টাকা নেবে না। শ্রীনু চলে যায়। কনস্টেবল অফিসারকে বলে, গজপতির ডান হাত এই ছেলেটা, ওর নাম শ্রীনু। এ সময় দীপক স্যার ফোন করে বলে, তোমার থানায় বারাহি মায়ের মন্দির চালানো বারদা ও গজপতির ব্যাপারে পুরো ইনফরমেশন আমার চাই। শুরু হয়ে যায় পুলিশ টিমের তদন্ত। কনস্টেবল বলে, বারদা ও গজপতি ছোট থেকে ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুদের সূত্রপাত শুরু করে তার বাবারাই। বারদার ট্রান্সপোর্টের বিজনেস রয়েছে। হিরোর নাম নিলাম আর এন্ট্রি না দেখালে হয়? বারদা এসেই বলে, গ্রামের সব সাররা মিলে আমার গরুর সাথে কি করছিস? গুন্ডা বলে, টাকা দিয়ে গরু কিনেছি আর গাড়িগুলোকে ভাড়ায় নিয়েছি, তুই আমাদের রাস্তা থেকে সরে যা, না হলে তোকেও এদের সাথে কেটে ফেলবো। এই কথা বলতে দেরি আছে, ধুলাই শুরু করতে দেরি নেই। শেষে বলে, শোন, তোকে 5 মিনিট সময় দিচ্ছি, সব গরু গোয়ালে রেখে আসা চাই, আর আমার ট্রাক আমার গ্যারেজে চাই। রাতের বেলা একটা ইটের ভাটায় কর্মচারীরা হাঁটু গিরে বসে রয়েছে, সামনে একদল গুন্ডারা। একজন কর্মচারী বলে, তুমি বড় ভুল করে ফেলেছো, গজপতির জায়গায় এসে তুমি তার লোকের গায়ে হাত তুলেছ। গুন্ডা একটি মেয়ে ঠোঁট ধরে বলে, মেয়েটির ঠোঁটে আমার দাঁতের দাগ পড়ার আগে তোদের মালিককে আসতে বল, সাহস থাকলে আমাকে আটকে দেখা। এই ব্যবহারের পরেও মেয়েটির চোখে মুখে কোনো ধরনের ভয় নেই। গুন্ডা এর কারণ জানতে চায়। মেয়েটি বলে, ভয় থাকবে কি করে, আমাদের রক্ষক তো চলে এসেছে। সাথে সাথে এই গুন্ডাদের ধুলাই করতে শুরু করে। এই হচ্ছে গজপতি। এক এক করে সব কটাকে সাইজ করে দেন। শেষে রইল এই বড় শয়তান। তাকে এক আছাড় মেরে পায়ের তলে রেখে হাতের মতো সজোরে একটা লাথি মারে। গজপতির নিজের কোনো সম্পত্তি নেই, তবে পূর্বপুরুষের সম্পত্তি দেখাশোনা করে সে। সবাই তাকে দেবতার মতো ভালোবাসে এবং সম্মান করে। বর্দা আর গজপতির উপর যেন এই গ্রামের দেবী মায়ের আশীর্বাদ রয়েছে। নাগারা ত্রাম্মা গজপতির দাদি। প্রাচীন থেকে এনারাই এই মন্দিরের রক্ষা করে আসছে। মন্দিরের সাথে যুক্ত যে কোনো কাজেই বর্দা আর গজপতি তাদের নিজস্ব অর্থ দিয়ে কাজ সম্পন্ন করে। ভগবান ভৈরব হলেন বারাহি আম্মা মন্দিরের রক্ষক।
গজপতি এবং বার্ধার জন্য শ্রীনু রক্ষক হিসেবে কাজ করে। শ্রীনু একটি অনাথ ছেলে। পাশের একটি ছোট্ট গ্রামেই তার বসবাস ছিল। একদিন মন্দিরের পুজোর অনুষ্ঠানে সৃষ্টিকর্তার ইশারায় শ্রীনুর কপালে তিলক লেগে যায়। তখন শ্রীনু তার আসল রূপে বেরিয়ে আসে। ছোটবেলায় গজপতিকে একটা কুকুর ধাওয়া করে। শ্রীনু কুকুরটির সামনে গিয়ে দাঁড়ায়। অমনি কুকুর শান্ত হয়ে মাথা নিচু করে শ্রীনুকে সম্মান জানায়। এরপর থেকেই বার্দা ও গজপতি দুজনে মিলে শ্রীনুকে নিজের বাড়িতে নিয়ে আসে। আর তখন থেকে নাগারাতা আমার কাছে থেকে বাবা মায়ের ভালোবাসা মেলে। শ্রীনু গজপতির জন্য সবকিছু করতে রাজি আছে। বার্দা গজপতির পরে শুধুমাত্র তার স্ত্রী পূর্ণিমার কথাই মেনে চলত। তাদের একটি ছেলে এবং মেয়ে রয়েছে। গজপতির স্ত্রী নীলিমা। তাদের এখনো কোনো সন্তান হয়নি। কারখানায় হিসাব কিতাব চলছে। বার্দা এসে বলে, কাস্টমার থেকে টাকা নিয়ে লাল পানির পেছনে খরচ করে আর বলো টাকা উসুল হয়নি। এরকম মানুষ কেন রাখিস রে তুই? হিসাব রক্ষক বলে, গজপতি, আমি তোমার জন্য কাজ করি। যে কোনো সাধারণ মানুষ এসে সেই কথা বলে যাবে, এসব তো আমি সহ্য করব না। গজপতি ঠাটিয়ে একটা চড় লাগিয়ে দেয় আর বলে, ব্যবসা হোক বা আত্মীয়, যা আমার তা ওর। এরপর ওর নামে কোনো মিথ্যা বললে তোকে এখানে জ্বালিয়ে দেব আমি। অর্থাৎ বোঝা যায় এদের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। পরদিন পুজোর আয়োজনে সকলেই উপস্থিত হয়। দাদিমা বার্দাকে বলে, একটা কথা বলবো। গতকাল রাতে আমি অদ্ভুত কিছু স্বপ্ন দেখেছি। চারিপাশে রক্তাক্ত লাশ ভরা। আমার আশেপাশে সব প্রিয়জনেরা রয়েছে, কিন্তু আমার দুই চোখের মনে তোরা দুজনে আমার সামনে ছিলে না। দূরে রথে করে শ্রীনু শঙ্খ বাজিয়ে যাচ্ছে। এইসব স্বপ্ন দেখে সত্যি আমার ভয় লাগছে। বর্দা বলে, এটা শুধুমাত্র একটা স্বপ্ন। এই গ্রামকে বাঁচানোর জন্য দেবী মাতা তো রয়েছেই, আর ওই মন্দিরকে বাঁচানোর জন্য আপনি থাকতে আমাদের বা কি হবে বলুন তো? এ কথা ভুলে গিয়ে পুজোর মণ্ডপে গিয়ে বসুন। যে ইঙ্গিতকে স্বপ্ন ভেবে তারা পাত্তা দিল না, এই বিষয়টা যে সত্যি হতে যাচ্ছে তা তো তারা জানে না। পরবর্তীতে শ্রীনু একটা হোটেলে সকলকে খাবার দিচ্ছিল। এ সময় বাইক নিয়ে ভ্যানিলা নামের একটি মেয়ে চলে আসে। দোকানের সামনে এসেই হর্ন বাজাতে শুরু করে। দোকানদার বলে, শ্রীনু তুই যা, না হলে এই হর্নের হাত থেকে আমরা বাঁচতে পারবো না। শ্রীনু কিছুটা রেগে মেয়েটির কাছে গিয়ে বলে, এখানে এসেছো কেন? ভ্যানিলা বলে, খাবার দেওয়ার জন্য, খেয়ে নিয়ে এসেছি। এটা তো তোমার খুব পছন্দের, তাই না? শ্রীনু খাবার নিয়ে চলে যেতে গেলে ভ্যানিলা তার হাত টেনে ধরে আর বলে, শ্রীনু এসব কিছুই আমার জন্য হয়েছে, তাই না? শ্রীনু বলে, এমন কিছুই না, কপালে যা লেখা আছে তা অবশ্যই হবে। এখন যাও। আরে যাচ্ছি তো। দূর থেকে এসব কিছু সিআই অফিসার দেখছিল। তবে কথা হচ্ছে, ও তো গজপতির ডান হাত ছিল। তাহলে এমন কি ঘটলো যার জন্য ভাঙাচোরা হোটেলে কাজ করে বেড়াচ্ছে? মাত্র এক সপ্তাহের ভিতর তাদের মধ্যে এমন কি হলো তা জানার জন্য সিআই অফিসারের আগ্রহ বেড়ে যায়। কনস্টেবল বলে, পলি রবীন্দ্র, গজপতির শালা। পুলি মনীষা নামের একটি মুসলিম মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। রাতের বেলা পুলি বলে, এখন টেনশন নিয়ে কিছু হবে না, কালকে ভোরবেলা দেখা করবে, তোমাকে নিয়ে শহরের হসপিটালে যে অ্যাবর্শন করাবো। মনীষা বলে, তার মানে তুমি বিয়ে করবে না? পুলিশ বলে, আগে তো ঘরে জানাতে হবে, তাই না? বোনের সাথে কথা বলে জামাইবাবুকে ম্যানেজ করে নেই। ততক্ষণ তুমি কাউকে কিছু না জানিয়ে একটু ম্যানেজ করে নাও। কাল সকালে তৈরি থেকো, আমরা শহরে যাব। কথা শেষে মনীষা লুকিয়ে বাড়ি ফিরতে গেলে দেখতে পায় ভ্যানিলা সবকিছু শুনে ফেলেছে। ভ্যানিলা বলে, চলো গজপতির কাছে সবটা জানাবো। তুমি যা ভাবছো তা কিছুই হবে না, সমাধান দরকার। ভোরবেলা শ্রীনু বাইক নিয়ে যাওয়ার পথে ভ্যানিলার বাইকের সাথে একটুর জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে তারা বেঁচে যায়। শ্রীনু বলে, পড়ে যাবে তো, সাবধানে চালাতে পারো না? এখনো তো পড়িনি, কিন্তু অনেক আগেই তোমার প্রেমে পড়ে গিয়েছি। কি বললে? কিছু বলিনি। না, তুমি কিছু বলেছিলে। আমি বলেছি, যদি আমি পড়ে যাই তাহলে আমাকে ধরার জন্য তুমি তো রয়েছো, আমি তোমাকে ধরবো কেন? ভ্যানিলা ফিসফিসিয়ে বলে, পড়তে গেলে ধরতে যাও বা বিয়ে করো, তোমাকেই তো সবকিছু করতে হবে। শ্রীনু বলে, ওই যে আবার কিছু বলছো। ভ্যানিলা বলে, কি বলছি তা জানতে হলে কালকে ভোরে খেতে আমার সাথে দেখা করবে। সারাদিন শ্রীনুর মনে ঘুরপাক খেতে থাকে। রাতে এ ব্যাপারে ভাবিকে বললে তিনি জানান, ভ্যানিলা তোমাকে হয়তো পছন্দ করে, এ কথা বলার জন্যই তোমাকে খেতে ডেকেছে। কাল ফিটফাট হয়ে যেও। পরদিন শ্রীনু ক্ষেতের মধ্যে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর ভ্যানিলা এসে বলে, আমি এখন যা বলবো তুমি আমি এই বাগানের গাছগুলো ছাড়া যেন আর কেউ জানতে না পারে। শ্রীনু তো মহা খুশি। সে সময় মনীষা চলে আসে। শ্রীনু বলে, ও এখানে কি করছে? ভ্যানিলা বলে, ওর ভালোবাসার ব্যাপারেই তো কথা বলবো আমরা। শ্রীনু মনে মনে ভাবে, কত স্বপ্ন নিয়ে এসেছিলাম। আচ্ছা, ভালোবাসার কথা ওর বয়ফ্রেন্ডকে জানাবে, আমাকে কেন এখানে ডেকেছো? ভ্যানিলা বলে, তোমাকেই তো জানানো লাগবে। শ্রীনু বলে, দেখো বেকারিতে কাজ করার সময় বিস্কিট দিতে গিয়ে ভুলে হয়তো তোমার হাতে হাত লেগে যেতে পারে, কিন্তু শুধুমাত্র এই জন্য আমাকে ভালোবেসে ফেলেছো, এটা ঠিক হয়নি। ভ্যানিলা বলে, ভালোবাসা পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু ওর পেটে বাচ্চাও চলে এসেছে। কিন্তু ওর বাচ্চার সাথে আমার সম্পর্ক কি? ভ্যানিলা বলে, ওর বাচ্চা যেন অনাথ না হয় সেজন্যই তো তোমার কাছে আসা। তাই বলে তোমরা ওর আধার কার্ডে আমার নাম লিখে দেবে? আরে আমার কথাটা তো শেষ করতে দেবে। আর তোমরা দুজনে মিলে যে আমার মাথা খেয়ে বেড়াচ্ছ।
ভ্যানিলা, তুমি যা খুশি তাই বলো, কিন্তু ওর পেটে যে সন্তান রয়েছে সেই ব্যাপারে আমার কাছে কোনো সমাধানই নেই। এ কথা শুনে মেয়েটি দৌড়ে পানির মধ্যে ঝাঁপ দেয়। ভ্যানিলা বলে, ও ডুবে যাচ্ছে, ওকে বাঁচাও। আমাকে ডুবানোর চেষ্টা করলে এভাবেই ডুবতে হয়। ভ্যানিলা বলে, তার মানে ও এখন ডুবে মরে যাবে? এই হচ্ছে পরিস্থিতি, আর এই পরিস্থিতির জন্য দায়ী তো রবীন্দ্র। সে বেঁচে থাকবে? এতক্ষণে শ্রীনু আসল ঘটনা বুঝতে পারে। এই সময় ভ্যানিলা পেছন থেকে মনীষাকে বাঁচাতে শ্রীনুকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। তবে শ্রীনু তো নিজেই সাঁতার জানে না। কি একটা অবস্থা, তাই না? দুজনেই হসপিটালে। একজনে দাঁড়িয়ে জুস খাচ্ছে তো আরেকজনে শুয়ে শুয়ে জুস খাচ্ছে। শ্রীনুকে কুয়োর পানি পান করিয়ে নিজে আরামে জুস খাচ্ছে। কি মজা, তাই না? কিছুক্ষণ পর বর্দা চলে আসে। মনীষের বাবা এসে কান্নায় ভেঙে পড়ে। এ বিষয়ে কথা বলতে তারা দুজনে বাইরে চলে যায়। একটু পরে সন্ধ্যাচারী নামে এক অফিসার আসে, যে কিনা তার মন মর্জি মতো শ্রীনু আর মনীষার একটি প্রেমের কাহিনী তৈরি করে রিপোর্ট বানায়, আর সেইখানে শ্রীনুকে স্বাক্ষর করতে বলে। তবে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় শ্রীনু। গজপতি এসে জিজ্ঞেস করে, কি হয়েছে শ্রীনু? শ্রীনু বলে, ভাইয়া ভ্যানিলা ডেকেছিল, তাই লাক্স সাবান দিয়ে গোসল করে স্নো পাউডার লাগিয়ে খেতে গিয়েছিলাম। এইভাবে এক নিঃশ্বাসে পুরো ঘটনা বলে ফেলি। সবাই টেনশনে পড়ে যায়। ভালোবাসাটা ঠিক ছিল, কিন্তু ধর্ম তো ভিন্ন। বারদা বলে, আমাদের ছেলে ভুল করেছে, তাই বিষয়টা আমাদেরকেই সমাধান করতে হবে। গজপতির শ্বশুর বলে, ভিন্ন ধর্মের মেয়ে আমাদের পরিবারে আসবে, এটা আমি মেনে নিতে পারবো না। গজপতি বলে, এখানে আপনার মতামতের থেকে মেয়েটির জীবন বড়। একটা মেয়ের সাথে এতটা অন্যায় হয়েছে, এই বলে গ্রামবাসীরা যেন আমার দিকে কখনো আঙুল না তুলতে পারে। এই জন্য এই বিয়েটা হবেই। গজপতির এত রাগ দেখে তার মুখের ওপর আর কেউ কোনো ধরনের কথা বলতে পারে না। মহা ধুমধামে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়, আর এক ফাঁকে এনারা একটু দুষ্ট মিষ্টি ফাজলিমেও করে নেয়। ভ্যানিলা একসুযোগে বলে, আমাদের বিয়েটা কবে হবে? শ্রীনু বলে, আমাদের নয় তো আমার বিয়ে কবে হবে সেটা বলতে পারো। ভ্যানিলা বলে, একেবারে মেরে ফেলবো। সেই ছোট থেকেই ফিক্সড করেছি তোমাকে বিয়ে করব। পুরো গ্রামবাসী জানে, শুধু তুমিই জানো না। যদিও ভুলটা আমার মনের কথা ঠিক করে কখনো তোমাকে বলতে পারিনি। আচ্ছা, তাহলে এখন বলো। ভ্যানিলা ভালোবাসার টাচ দিয়ে সেই স্থান থেকে চলে যায়। পরবর্তীতে ওই যে ছেলের বিয়ে মুসলিম ঘরের মেয়ের সাথে হয়েছে, এই বিষয়টা শ্বশুরমশাই এখনো মেনে নিতে পারেনি। তাই তো মাতাল অবস্থায় বারদাকে যা নয় তাই কথা শোনান। এলাকার সকলেই জড়ো হয়ে যায়। গজপতি চলে এসে তাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু মাতাল শ্বশুর বলে, তার বাড়ি যাবো আমি শুনি? তোর জন্যই তো এসব ঘটনা ঘটেছে। তোকে তো। এই বলে তার জামাইয়ের গায়ে হাত তুলতে গেলে আচমকা শ্রীনু মুরব্বীর গালে একটা চর বসিয়ে দেয়। যদিও এই কাজ করার পর সে নিজেই ভেবাচাকা খেয়ে যায়, আর এই কারণেই গজপতি তাকে একটা চর দিয়ে বলে, তোর কি করে সাহস হয় আমার শ্বশুরের গায়ে হাত তোলার? আর কখনো তোর চেহারা আমাকে দেখাবি না, এখান থেকে চলে যা। সেই থেকে শ্রীনু যেখানে কাজ পায় সেখানেই কাজ করে। কাজ করতে গিয়ে বেঞ্চের সাথে ধাক্কা লেগে নোংরা খাবার এক কাস্টমারের শরীরে পড়ে যায়। শ্রীনু তার শার্ট পরিষ্কার করে দিয়ে সরি বলতে শুরু করে। তবে ছেলেটি বলে, তোর এসব উল্টাপাল্টা কাজের জন্যই গজপতি তোকে মেরে তাড়িয়ে দিয়েছে। এই বলে ছেলেটি বেরিয়ে যায়। তবে তাকে এক পাঞ্চ মেরে গজপতি ফেলে দেন, আর বলে, শ্রীনুর ব্যাপারে কোনো ধরনের কোনো বাজে কথা আমি কিন্তু সহ্য করব না। ওর 12টা বাজিয়ে দিয়েছি, চল শ্রীনু তুই আমার সাথে চল। অর্থাৎ এদের রাগ হচ্ছে বরফের মতো। এ সময় অফিসারকে মনসার ফোন করে জানায়, মিনিস্টার তোমার সাথে দেখা করতে চাচ্ছে। উনি যেমনটা বলবে তুমি ঠিক তেমনটাই করো। এরপর ভয়ানক নাগরাজকে দেখানো হয়। তার দাদা নোকরাজু বারাহিয়াম্মা মন্দিরের শুভাকাঙ্ক্ষী ছিলেন। তিনি মারা যাওয়ার পর পরিবারটি মন্দিরের সাথে সমস্ত যোগাযোগ হারিয়ে ফেলে। তার বাবা পেদ্দিরাজু লক্ষ্মী টকিজের মালিক ছিলেন, যেখানে প্রাপ্তবয়স্কদের ছবি দেখানো হতো, যা এখন তার সকল অবৈধ কার্যালাপের জন্য ব্যবহৃত হচ্ছে। যাই হোক, অফিসার সার্কেল মিনিস্টারের বলা জায়গায় চলে যায়। মিনিস্টার তার শালাবাবু নাগরাজের সাথে পরিচয় করিয়ে দেয়, আর নাগরাজের একটা কাজ করে দিতে বলে। সার্কেল বলে, আমি এই কাজ করে দিতে পারবো না। ও পপুলার ব্র্যান্ডের ফার্স্ট কপি পাবলিশড করেছে, ওর নামে 2টো এফআইআর রয়েছে। মিনিস্টার বলে, 2-4টা এফআইআর আর কি আসে যায়? দেবীপুরম গ্রামে একটা মন্দির রয়েছে, ওই এরিয়া তোমার আন্ডারেই রয়েছে। তুমি একটু সাহায্য করো, 7 দিলে প্রসাদও পেয়ে যাবে। এমনিতে তোমার একটা 6 বছরের বাচ্চা আছে, বিয়ের অনেক বছর পর এই বাচ্চা হয়েছে, তাই না? বাচ্চাকে ভালোভাবে পড়াশোনা করাও। এই নাও টাকা। সার্কেল বলে, টাকা লাগবে না, আমি এমনি কাজটা করে দেবো। তবে টাকা না নিলে আমরা কি করে বিশ্বাস করব তুমি সব কাজ সঠিকভাবে করবে? বাধ্য হয়ে সার্কেল টাকাগুলো নিয়ে নেয়। পরিবারকে বাঁচাতে বাধ্য হয়ে অন্যায়ের কাজগুলো তিনি মেনে নেন। মন্দিরের জায়গার জমি ব্যাংকের লকারে দেবী মায়ের গহনার সাথে রয়েছে। বছরে একবার উৎসবের দিন মন্দিরের ট্রাস্টে ওই লকার খোলার সুযোগ পায়।
লকারের চাবি পেতে হলে মন্দিরের ট্রাস্টি হতে হবে। বর্তমানে তো দাদিমা এই দায়িত্বে রয়েছে। এই চাবি পেতে হলে আগে দাদিমাকে শেষ করতে হবে। এসব কথা আলোচনার পরবর্তীতে দাদিমার মৃত লাশ দেখা যায়। সবাই কান্না করছে। শ্রীনু তার ছোটবেলার কথা মনে করে। তিনজনে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। দাদিমা তো মারা গিয়েছে। মন্দিরের ট্রাস্টের চাবি এখন কার হাতে তুলে দেবে? সকলে মিলে গজপতিকে এই দায়িত্ব নিতে উৎসাহ দেয়। তবে মাঝখানে গিরিঙ্গি লাগাতে নাগরাজ চলে আসে। নাগরাজ বলে 30 বছর আগে বিধবা হওয়া বৃদ্ধা মন্দিরের দায়িত্ব ছিলেন। এখন আবার ভিন্ন ধর্মের সাথে আত্মীয়তা করা ব্যক্তিকে মন্দিরের ট্রাস্টের দায়িত্ব দেওয়া হবে। ঘোর অমঙ্গলের বিষয়। এক কাজ করুন, এবার ওনাদের ছেড়ে আমাকে ট্রাস্টি বানান। বারদা বলে, তোর মতো 420 লোককে ট্রাস্টি বানাবো? নাগরাজ বলে, এখন কি তোর কাছ থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে? পুরো গ্রাম জানে আমি। কথা শেষ করার আগে গজপতি তাকে একটা চড় মেরে বলে, কখন থেকে দেখছি যা খুশি তাই বলে যাচ্ছিস। নাগরাজ বলে, এটা প্রজাতন্ত্র। কথা বলার থাকলে প্যালেট বক্সে চিরকুট ছাড়ো। তোমার মধ্যে দম থাকলে তুমি আমার সাথে জিতে দেখাও। সেনু বলে, তোর সাথে জেতার জন্য ভাইয়ের কিছু করা লাগবে না। ভাইয়া যদি তোর বিপরীতে একজন ভিখারিকেও এনে দাঁড় করায় তাও সে জিতে যাবে। এই রে, গেল তো ফেসে। অর্থাৎ নাগরাজের বিপরীতে সিনুকে প্রতিযোগিতায় দাঁড় করাবে। এদিকে দেখা যায় গজপতি স্ত্রীর মন মানসিকতা খুব একটা ভালো না। বলা যায় স্টার জলসার খল নায়িকাদের মতো। উপরে ভালো ব্যবহার করে, তবে তলে বিষক্রিয়া ছড়িয়ে দেয়। শ্রীনু ফিটফাট হয়ে রেডি হয়ে গিয়েছে। এদিকে নাগরাজ ও তার কাগজপত্র জমা দেয় এবং সই স্বাক্ষর করে। এরপর সিনু নমিনেশনের কাগজপত্রে স্বাক্ষর করে দেয়। নাগরাজ এই প্রতিযোগিতায় জেতার জন্য তার সিনেমার থিয়েটারে বারদাকে ডেকে নিয়ে আসে। নাগরাজ বলে, তুমি আমি এক জাতি, কিন্তু মাঝখান থেকে অন্য একজন ছেলেকে দাঁড় করিয়েছ। তার তো কোনো জাতপাতের ঠিক নেই। তাহলে কেন না তুমি তোমার জাতকে জিতিয়ে দাও? বারদা বলে, আমি যদি তোমাকে জিতিয়ে দেই তাহলে আমি কি পাবো? এই এসেছো আসল লাইনে। একবার আমি মন্দিরের ট্রাস্টের চাবিটা হাতে পেয়ে যাই, এরপর তুমি আমি দুজনে মিলে স্বর্ণ ভাগাভাগি করে নেব। ভাগাভাগি তো পরের বিষয়। তোমার রূপ যে সবার সামনে বেরিয়ে এলো। পাশেই এক কর্মচারীর ফোনে থাকা লাইভ ক্যামেরায় নাগরাজের সকল কথা গ্রামবাসী টিভিতে দেখে ফেলে। এরপরে সাধারণভাবে তো আর নাগরাজের জেতার কোনো সুযোগ নেই। তাই তো মন্দিরের চাবি সকলে মিলে শ্রীনুর হাতে তুলে দেয়। এতদিন এই চাবি ছিল দাদিমার কাছে, আর আজ দাদিমা নেই। পুরো মন্দির আর দাদিমার দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। সেদিন রাতেই নীলিমা নিজের জীবন শেষ করতে যায়। গজপতি তাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। নীলিমা বলে, কত স্বপ্ন নিয়ে এই সংসারে এসেছে, কিন্তু এখানে হচ্ছে কি? তোমার যে একটা পরিবার আছে তা তোমার মনে আছে? কিন্তু না, তোমার বন্ধু তোমার জন্য সবকিছু। এই গ্রামে আমাদেরকে সাধারণ জনগণ কেন সম্মান করবে বলতে পারো? মন্দিরের চাবিটাও তুমি ওর হাতে দিয়ে দিলে। এরপরেও আর কিছু বেঁচে থাকে? না আছে টাকা, না আছে পরিবার, না আছে সম্মান। আমাদের জন্য এমন কিছু কি আছে যার মুখের দিকে তাকিয়ে আমরা বেঁচে থাকবো? গজপতি বলে, তুমি আমার জন্য বেঁচে থাকবে। নীলিমা বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্যই বেঁচে থাকবো, কিন্তু তুমি কথা দাও তুমি আমাদের পূর্বের অধিকার ফিরিয়ে নিয়ে আসবে। গজপতি নীলিমাকে জড়িয়ে ধরে। পরদিন মন্দিরের দেবী মায়ের স্বর্ণ পরীক্ষা চলছে। তবে পরীক্ষা করে দেখা যায় লকারে থাকা সব গহনা নকল। পুলিশ জেরা করতে শুরু করে। বরদা বলে, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। কালকে মাত্র চাবি পেয়েছি। সবকিছু চেক করার জন্যই আপনার সামনে লকার খুলেছি। গজপতি সেখানে চলে আসেন আর বরদাকে বাইরে এসে 2 মিনিট কথা শুনতে বলে। তিনজনে বাইরে চলে যায়। গজপতি বলে, আমার কথা লকার রুমের কর্মী গহনা বের করে আমাকে দিয়েছিল। ওই দিনের ভয়ঙ্কর তুফানের ফলে সিমেন্ট আর ইট ধসে পড়েছিল। হাতে টাকা ছিল না, কি করব বুঝতেই পারছিলাম না। তাই ওই গহনাগুলো বন্ধক রেখেছি। ভেবেছিলাম হাতে দ্বিতীয়বার টাকা আসলে গহনাগুলো ছাড়িয়ে নেব। টাকা তো হাতে আসলো, তবে দাদিমা মারা যাওয়ার সময় বেঁচে থাকতে এত সুন্দর জীবন পার করেছে, তাই আমি ওই টাকা দিয়ে শেষকৃত্যের কাজ মহা ধুমধামে আয়োজন করি। বারদা বলে, এখন ওই পুলিশওয়ালা ব্যাংক কর্মীকে 2 ঘা লাগিয়ে দিলেই তোর নাম কিন্তু বলে দেবে। শ্রেণু বলে, ভাইয়া আমি সব দোষ স্বীকার করে নেই। পুলিশ যতই মারুক আমি কোনো সত্যি কথা বলবো না। বারদা বলে, শ্রেণুকে অ্যারেস্ট করলে নাগরাজ সুযোগ পেয়ে যাবে। আমার কথা শোন, তুই চলে যা। স্টেশনে যা হবে আমি সামনে নেব, তুই চিন্তা করিস না। পুলিশ স্টেশনে অনেকক্ষণ পর বারদা চলে আসে। একটা ফাইল অফিসারের হাতে দিয়ে বলে, আমার ঘরের কাগজপত্র প্রায় 1 কোটি টাকার সমমূল্য রয়েছে। যতক্ষণ না গহনা কোথায় খোঁজ এনে দিতে পারি ততক্ষণ আপনারা কোনোভাবে FIR করবেন না প্লিজ। একটু পরে নাগরাজ গহনার বক্সটি নিয়ে আসে। অফিসারদের হাতে তুলে দিয়ে বলে, তার দাদি এই গহনা পলিশ করতে দিয়েছিল, কিন্তু বড়লোক মানুষ তো মনে করছে এগুলো মনে হয় বিক্রি করে ফেলেছে। দেখেন না, অন্যায়কে মেনে নিয়ে শুধু শুধু গজপতি স্টেশনে হাজির হয়েছে। আসল স্বর্ণ পেয়ে তাকে ছেড়ে দেয়। পাশ থেকে নীলিমা তার স্বামীকে বলে, নিজের দোকান থেকে টাকা নিয়ে বন্ধকৃত গহনা এই ছেলেটাই ছাড়িয়েছে। কমসে কম এখন তো বুঝুন কে আপন আর কেই বা পর। পূর্ণিমা বলে, আপনি তো বলেছিলেন ভাইয়া গহনা বন্ধক রেখেছে,
তবে এখানে তো অন্য কিছু। এখানে আসলে ঘটছে কি? বাড়ি ফিরে গজপতি নাগরাজকে বলে, এমন দিন দেখতে হবে আমি কখনো কল্পনা করিনি। এত বিপজ্জনক দিনেও আমার সাথে দাঁড়িয়েছিলে একমাত্র তুমি। আমার পেছনে 50 লাখ টাকা খরচ করেছো, এর বদলে তুমি কি চাও? নাগরাজ বলে, এরকম কোনো চাওয়া নেই। গজপতি যতই জোর করুক না কেন, এ বিষয়ে নাগরাজ কোনো ধরনের কোনো কথাই বলে না। শ্রেণু বলে, মন্দিরে যেসব কাগজপত্র রয়েছে সেগুলো মিনিস্টারের দরকার, এই জন্যই স্টেশন থেকে আপনাকে ছাড়িয়ে এনেছে, তবে এই কথা বলতে ভয় পাচ্ছে। নাগরাজ বলে, ওই জমি আমার বোন জামাইয়ের দরকার, অর্থাৎ আমাদেরও দরকার। ওই জমি আমাদের দিলে তোমাদের 40 কোটি টাকা দেয়া হবে। শালাবাবু বলে, দাদি মারা যাওয়ার পর ওনার রুম পরিষ্কার করার সময় একটা ডায়েরি পেয়েছিলাম, সেখানে থাকা একটি কাগজে লিপিবদ্ধ রয়েছে রবীন্দ্র ভার্মার ডোনেশন। এসবের সম্পূর্ণ কাগজপত্র লকারে রয়েছে। নাগরাজ বলে, তোমার দাদা তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ রেখে গিয়েছে। মন্দিরের রেকর্ডে তিনি কখনো সেই জমি সম্পর্কে কোনো ধরনের কোনো উল্লেখই করেনি। নীলিমা বলে, এতদিন ভেবেছিলাম গুরুজনেরা আমাদের জন্য তেমন কিছু রেখে যায়নি, কিন্তু এখন মনে হয় তোমার দাদাজি তোমার জন্য এই জমিটা রেখে গিয়েছেন। নাগরাজ বলে, ডিলে রাজি থাকলে 40 কোটি টাকা তোমাদের দেয়া হবে। গজপতি বলে, এটা হবে না, কারণ বর্দা এটা হতে দেবে না। নাগরাজ বলে, তাহলে ওকে শেষ করে দাও। গজপতি বলে, বর্দার কিছু হলে একেবারে উৎসবে পশুকে নয় তাকেই জবাই করা দরকার। তোর যদি জমির কাগজ লাগে তাহলে 40 কোটি টাকা রেডি রাখিস। এই বলে গজপতি চলে যায়। উৎসবের কাজ শুরু হয়ে যায়। গজপতি বলে, মন্দিরের ট্রাস্টের চাবি শ্রীনুর কাছে, ও লকার খুলে ভিডিও কল করবেন। ভিডিও কলে কাগজ দেখালে তোমার যে কাগজ লাগবে সেই কাগজটা তুমি কনফার্ম করে দিও। এরপর গহনার বাক্সের ভেতর কাগজটি নিয়ে আসবে। নাগরাজ বলে, ওকে ভরসা কি করে করছো তুমি? গজপতি বলে, আমি আমার ছায়া থেকেও বেশি বিশ্বাস করি শ্রীনুকে। আর ফর্মালিটির জন্য ওই সময় পুলিশ অফিসার, ব্যাংক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তাদের হ্যান্ডেল করার কাজ কিন্তু তোমাকেই করতে হবে। এরপর গহনার বক্সটি নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা করার মাঝপথে ডাকাতি হওয়া চাই, যাতে গ্রামের মানুষ মনে করে গহনার জন্য ডাকাতি হয়েছে। আর এর মাঝখানে বর্দা আসতে চাইলে বিষয়টা আমি ম্যানেজ করে নেব। বারদা পূজার আয়োজন করছে। এ সময় ডেকোরেটরের লোক জানায়, সব ফুল তো এসে গিয়েছে, কিন্তু দেবীর গলার ফুলের মালা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আপনি যদি একটু কথা বলতেন আর নিজে গিয়ে নিয়ে আসতেন তাহলে খুব উপকার হতো। এটা আসলে গুন্ডাদের প্ল্যানিং। নাগরাজ তো ঠিক করে রাখে মাঝপথে বর্দাকেও মেরে ফেলবে। বারদা ফুল আনতে বেরোতে যাবে, এ সময় পূর্ণিমা ফোন করে বলেন, আমার ছেলে তো এখনো ঘরে ফিরে আসলো না, সব জায়গায় খুঁজেছি, কোথাও আমাদের ছেলের কোনো হদিস নেই। আসলে গুন্ডাদের দিয়ে কিডন্যাপ করা হয়েছে। এর মধ্যে একজন কনস্টেবল ফোন করে জানায়, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ড্রাইভার বর্তমানে পলাতক, আপনাকে এখনই একবার স্টেশনে চলে আসতে হবে। সব দুঃসংবাদ একসাথে শুনে বারদা কিছুক্ষণ এই নিয়ে চিন্তা করে। এরপর ফুল স্পিডে গাড়ি চালিয়ে রওনা করে। এদিকে শ্রীনু সেই ব্যাংকের গহনা নিতে চলে এসেছে। তবে সামনে এসেই দেখতে পায় বারদা হাজির। ওই যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ির কাগজপত্র পূর্ণিমার নামে ছিল, তাই পুলিশ তাকে অপেক্ষা করতে বলেন। আর ছেলেকে গুন্ডারা সিনেমার টিকিট ধরিয়ে দিয়েছিল। ভ্যানিলা তাকে যদিও খুঁজে পেয়েছে, যাক, লকার রুমে ঢুকতে দেয়া হয়। বাইরে থেকে বর্দা কর্মচারীদের সাথে কথা বলছেন। শ্রেণু নাগরাজকে ভিডিও কলে একের পর এক কাগজগুলো দেখিয়ে যাচ্ছে আর বারবার বর্দার দিকে খেয়াল করে। দুজনেরই একসময় চোখে চোখ পড়ে যায়। এরপরও তারা দুজন কাজ চালিয়ে যায়। অবশেষে দলিলটি পাওয়া যায়। গহনার বক্সের মধ্যে দলিলটি নিয়ে শ্রীনু বের হয়। বর্দার কথাকে এক গুন্ডা নাগরাজকে ফোন করে জানিয়ে দেয়। বক্স নিয়ে তারা সকলে পুলিশি গাড়িতে ওঠে। এই তথ্যটি গজপতির কাছ থেকে পৌঁছে যায়। গজপতি বলে, তাহলে ফিরে এসো, কাজ আজকে না হলেও কালকে হবে, কিন্তু বারদার কোনো ক্ষতি চাই না। এসব খবর মিনিস্টার জানতে পেরে রাগারাগি শুরু করে, কারণ এই কাগজ একবার হাত থেকে ফসকে গেলে এই সুযোগের জন্য আবারও 1 বছর অপেক্ষা করা প্রয়োজন। মিনিস্টার বলে, কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আজকে রাতেই কাজ শুরু করো, যাতে আমি আমার হাতে কাগজ পেতে পারি। এর জন্য তুমি যা খুশি হয় করো, এর জন্য যা খুশি হয় কর, দরকার হয় ওকে মেরে ফেল। মন্দিরে আসতে তাদের রাত হয়ে যায়। এরপর সকলের সামনে গহনার বক্স রেখে বক্সটি খুললে গহনার পর নতুন একটা বস্তু দেখা যায়। বারদা সন্দেহের নজরে শ্রীনুর দিকে একবার তাকায়। হুট করে চারপাশ থেকে সাধারণ জনগণের মধ্যে আতশবাতি ছেড়ে দেয়। ভয়ে আর আতঙ্কে সকলেই পালাতে শুরু করে। 3 জন চারিদিকে মানুষকে সাহায্য করছে। এর মধ্যে বিশাল বোমা বিস্ফোরণ হয়। হুট করে একজন ব্যক্তি গহনার বক্স থেকে সেই বস্তুটিকে নিয়ে যায়। এই বিষয়টা বর্দা লক্ষ্য করে। শুরু হয়ে যায় ধাওয়া পাল্টা ধাওয়া। বারদা বারবার একটি গুন্ডাকে প্রতিহত করছে, তবে এত হাত বদলানোর কারণে সে বস্তুটাকে তার কাছে আনতে পারছে না। এরপর সে একাই মারামারি করে, তবে এর মধ্যে শ্রীনুও তার সাথ দেয়। মারামারি চলতেই থাকে। বারদা অবশেষে মূল্যবান জিনিসটা হাতে পায়, তবে তখনও চারিদিকে গুন্ডারা তাকে ঘিরে ধরেছে। তাকে বাঁচাতে শ্রীনু এগিয়ে আসলে তাকেও গুন্ডারা আটকে দেয়। আর ঠিক এই সময় আরো কিছু গুন্ডারা অস্ত্র নিয়ে আসতে শুরু করেন।
এবার আর গজপতি চুপ করে থাকতে পারে না, সে একাই গুন্ডাদের আটকে দেয়। ব্যাস, সকলে নিজেদেরকে ছাড়িয়ে এক এক করে রাস্তা পরিষ্কার করতে শুরু করে। মারামারির এক পর্যায়ে মন্দিরের আবির শ্রীনুর শরীরে লাগতেই সে যেন এক অদ্ভুত শক্তির অনুভব করতে শুরু করে। গজপতি শালাবাবু বর্দাকে মারতে আসলে শ্রীনু তার হাতটাই কেটে ফেলে। শ্রীনু আসলে নিজের মধ্যে নেই, বলা যায় তার মধ্যে দেবতার একটি শক্তিধর রয়েছে। শ্রীনু পুলিশ স্টেশনে, শালাবাবু হসপিটালে। শ্বশুরমশাই বলে, সেদিন সকলের সামনে আমার গায়ে হাত তুলেছ, আর আজকে আমার ছেলের হাত কেটে দিয়েছ। এসব দেখে তোমরা চুপ থাকলেও আমি চুপ থাকবো না। আমি ওকে এবং বার্তাকে জীবনও ছাড়বো না। পরবর্তীতে পুলিশ স্টেশনে বার্তা ভিকটিমের কথা অনুযায়ী রিপোর্ট নিয়ে আসে, যেখানে লেখা ছিল মন্দিরের অতিরিক্ত মানুষের ভিড়াভিড়িতে শালাবাবু অস্ত্রের উপর পড়ে গিয়ে হাত কেটে গিয়েছে। ভিকটিম যখন স্বীকারোক্তি দিয়েছে তখন শ্রীনুকে না ছেড়ে তো আর উপায় নেই। হসপিটালে কি হয়েছিল তা দেখবেন না? শ্বশুরমশাইয়ের কথার উত্তরে জামাই বলে, আপনার ছেলে যে কাজ করতে গিয়েছিল তাতে আমি হলে তো ওর কল্লাটাই কেটে ফেলতাম। কারো ওপর হামলা করার আগে বুঝতে হয় কার ওপর হামলা করা হচ্ছে। এই বলে রেগে গজপতি মিনিস্টারের বাড়িতে চলে যায়। হঠাৎ করে পেছনে তাকালেই দেখতে পায় বারদাও সেই বাড়িতে ফুল নিয়ে হাজির। আজকে মিনিস্টারের জন্মদিন, সেজন্য এই উপহার। মিনিস্টার শালাবাবুকে বলে, গজপতির উপর ভরসা না করে যদি প্রথমেই আমরা বারদার উপর ভরসা করতাম তাহলে এতদিনে আমাদের কাজ হয়ে যেত। ভেতরে সকলে আলোচনায় বসে। মিনিস্টার বলে, আমার জন্মদিনে আজকে বাইরে সকলেই নাচানাচি করছে, আর তোমাদের দেখে তো আমার নিজেরই নাচতে ইচ্ছা করছে। আজকের এই খুশির দিনে তোমাদের টোটাল 60 কোটি করে উপহার দিলাম। ডিল ফাইনাল, ওকে? বারদা বলে, মন্দিরের সম্মানের জন্য প্রবেশ করতে পারো, তবে যদি অন্য কোনো মতলবে প্রবেশ করো তাহলে সেখানেই ঝুলিয়ে রেখে দেব। শালাবাবু রাগ দেখাতে গেলে গজপতি বলে ওঠে, তোকে আগেই বলেছি, ওর কাছে পৌঁছাতে হলে আগে আমাকে টেক্কা দিতে হবে। মিনিস্টার তার শালাবাবুকে ঠান্ডা করে বলে, আচ্ছা তাহলে এই কথা এই পর্যন্তই শেষ। গজপতির বাড়িতে হসপিটাল থেকে তার শালাবাবু চলে এসেছে। মনীষা এসে শ্রীনুকে ধন্যবাদ জানায়। প্রথম কারণ হচ্ছে তার জন্যই বিয়েটা হয়েছে, আর দ্বিতীয়ত এত বড় একটা খারাপ কাজ করার পরেও শ্রীনু তার স্বামীর প্রাণ ভিক্ষা দিয়েছে। এক সুযোগে ভ্যানিলা শ্রীনুকে আটকে বলে, কি ব্যাপার, সকলের বিয়ে করাচ্ছ, না হলে সংসার টিকিয়ে রাখছো? আমাদের বিয়ে কবে হবে? যতক্ষণ না বলবে ততক্ষণ কিন্তু ছাড়বো না। শুরু হয়ে যায় রোমান্টিক কথা। একটু নাচানাচি না করলে তো আর হয় না, তাই তারা আমোদ ফুর্তি করতে শুরু করে। রাতের বেলা তিনজনে এক হয়, তবে গজপতি লাল পানি একভাবে খেয়েই যাচ্ছে। বারদা এর কারণ জানতে চায়। শ্রীনু এক নিঃশ্বাসে বলে, ভেবেছিল মিনিস্টারের দিলে রাজি হয়ে গেলে টাকা পেয়ে তার পরিবার সুখে থাকবে, কিন্তু আপনি মাঝখানে ঢুকে গেলেন। আর এরপর সব ঘটনা তো আপনার জানাই আছে। আপনি মিনিস্টারকে ওয়ার্নিং দিয়ে সবকিছু বরবাদ করে দিয়েছে, এই জন্য ভাইয়া অমন করছে। বারদা বলে, তোর টাকা লাগবে তো আমি তোকে দেব। গজপতি বলে, জমিদার বংশের জন্ম হয়েও তোর কাছ থেকে হাত পেতে টাকা ভিক্ষা নেব? বারদা বলে, নেশার ঘরে আবল তাবল কথা বলিস না তো। গজপতি বলে, এটা আমার কষ্ট, যা শুধুমাত্র আমি সহ্য করছি। আমি তো ভেতর থেকে পুরো ভেঙে গিয়েছি। আমি না হয় সহ্য করে নিতাম, কিন্তু আমার স্ত্রীর কষ্ট আমার সহ্য হচ্ছে না। এসব কিছুর কারণ কি জানিস? এসব সম্পত্তি। এই জন্যই মিনিস্টারকে কাগজ দেওয়ার কথা দিয়েছিলাম। আজ পর্যন্ত সব সময় আমাকে হেরে আসতে দেখেছিস, কিন্তু এখন থেকে আমার জেদ হবে। সহ্য করতে পারবে তো? বারদা বলে, মন্দিরে এসব চিন্তা ভাবনা নিয়ে যে কেউ ঢুকলেই আমি তার মাথা কেটে দেব। এক কথায় দু কথায় দুই বন্ধুর মধ্যে চরম শত্রুতা তৈরি হয়। বাড়ি ফিরে গজপতি মিনিস্টারকে ফোন দিয়ে বলে, 7 কোটি টাকা তৈরি রেখো, আমি কাগজ নিয়ে আসছি। পরদিন একটা হোটেলে আসে তারা। শ্রীনুর কাছ থেকে ফোন নিয়ে তাকে রুমে গিয়ে ঘুমাতে বলে। পরক্ষণেই গজপতি সকলকে বাইরে নিয়ে যায়। সবার কাছ থেকে গজপতি ফোন নিয়ে সেই ফোনগুলো একটা কর্মচারীর হাতে তুলে দিয়ে বলে, বিকেল পর্যন্ত এই ফোন নিয়ে আর গাড়ি নিয়ে দূরে কোথাও ঘুরে আসবে। নাগরাজ বলে, আমরা কোথায় যাব? গজপতি বলে, আমবাগান। সকলেই সেখানে চলে যায়। নতুন নাম্বার থেকে গজপতি বারদাকে ফোন করে বলে, কালকে যা হয়েছে তা ভুলে যা। বারদা বলে, আমিও তো সেই জন্যই সকাল থেকে তোকে ফোন করছি, কিন্তু তুই তো ফোন রিসিভ করছিস না, এখন কোথায় আছিস? আর এই নাম্বারটা কার? গজপতি বলে, আমার বন্ধুর নাম্বার, আমি আমবাগানে রয়েছি। বারদা বলে, তুই থাক, আমি এক্ষুনি আসছি। এই কথাটা নাগরাজকে জানানো হয়। একটু পরে শ্রীনু সেখানে চলে আসে। নাগরাজ জিজ্ঞেস করে, তুই কিভাবে এখানে আসলি? শ্রীনু বলে, আপনাদের কথা তো আমি সব শুনতে পেয়েছিলাম। গজপতি বলে, আচ্ছা তুই তোর কাজে যা। শ্রীনু এখানকার কাজে হাত লাগাতে গেলে ভালো করে লক্ষ্য করলে দেখে আশেপাশে লুকানো অস্ত্র শস্ত্র রাখা রয়েছে। এদিকে বরদা সেই কাগজ নিয়ে বাগানের দিকে রওনা করেছে। গজপতি ফোন করে জিজ্ঞেস করে, এখন কোথায় আছিস? বরদা বলে, রাস্তায় আছি, আমার সাথে দলিলও রয়েছে। গজপতি আচ্ছা বলে ফোন রেখে দেয় আর আশেপাশের গুন্ডাদের লুকিয়ে থাকতে বলে। রাস্তার মধ্যে গজপতির কর্মচারী বলে, আমি তো ভেবেছিলাম তুমি খুব চালাক, কিন্তু এখন দেখছি গজপতি খুব চালাক। বিশ্বাস হচ্ছে না?
এই নাও ভিডিও দেখ। তবে গানের ভিডিও ছেড়ে দেয় সে। বর্দা বিষয়টা পাত্তা না দিয়ে আম বাগানের উদ্দেশ্যে রওনা করে ফেলে। বর্দা বলে, এখানে কি করছো? আর এরা বা কারা? গজপতি বলে, কাজের সূত্রে এখানে এসেছি, ওরা আমার লোক। ও, তুমি তার মানে আবারও জমিদার হয়ে গিয়েছে। এ সময় পূর্ণিমা ফোন করে বলে, আপনাদের দুজনের ঝগড়া ঠান্ডা হয়েছে, এখন শ্রীনুকে ফোনটা দিন তো। শ্রীনু ফোন ধরলে পূর্ণিমা বলে, গজপতি ভাইয়ের পছন্দের খাবার বানিয়েছি, ঘরে এসে নিয়ে যাস। শ্রীনু বলে, কিন্তু আমি তো অনেক দূরে আছি, বিকেলে খাবার নিয়ে আসবো। বারদা বলে, যা এখনই গিয়ে নিয়ে আয়। শ্রীনুর চোখে মুখে চিন্তার ছাপ। গজপতিও তাকে যেতে ইশারা করে, আর কোনো উপায় পায় না, তাই চলে যায়। জঙ্গল হুট করে শান্ত হয়ে যায়। অমনি বারদা গজপতিকে একটা লাথি মেরে বলে, যত মানুষকে ডাকিস না কেন, আজকে আমার হাত থেকে তুই রক্ষা পাবি না। শুরু হয়ে যায় মারামারি। বারদা সকলকে ধোলাই করছেন। শ্রেনু বারদার বাড়িতে গিয়ে দ্রুত ভাবিকে খাবার প্যাক করতে বলে। ভাবি বলে, তুমি খেয়ে নাও, আমি রেডি করছি। শ্রেনু না চাইতেও খেতে বসে আর খুব দ্রুত খাওয়া শুরু করে। মারামারির এক পর্যায়ে নাগরাজ বারদার পিঠে কুড়ালের আঘাত করে, আর এইদিকে শ্রেনুর গলায় খাবার আটকে যায়। বারদা এর পরেও তাদের সাথে লড়তে থাকে, আর এসব কিছু গজপতি চুপ করে দেখছিল। দ্বিতীয়বার তার শালাবাবু বর্দাকে আঘাত করে। তৃতীয়বার সবচেয়ে কাছের মানুষ বর্দার হৃদয় বরাবর আঘাত করে। বন্ধুত্বের পরিণাম শত্রুতে পরিণত হয়ে চিরতরে মিটে যায়। শ্রীনু খাবার নিয়ে এসে বাগানে কাউকে দেখতে না পেয়ে চারিদিকে বর্দাকে খুঁজতে শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে হাঁটু গিরে বসে কান্না করতে শুরু করে। উপর থেকে কোনো তরল পদার্থ শ্রীনুর মুখের উপর পড়ে। চোখ খুললেই রক্তাক্ত একটা ঝুলন্ত বস্তা গাছের উপর দেখতে পায়। খবর ছড়িয়ে পড়লে সারা গ্রামের মানুষ চলে আসে। চারিদিকে কান্নার বন্যা বয়ে যায়। সকলে মিলে শেষকৃত্যের কাজ সম্পন্ন করে। তবে তার ঘনিষ্ঠ বন্ধু কোথাও উপস্থিত নেই। উপস্থিত থাকবে বা কি করে? সে তো তার বউয়ের স্বপ্ন পূরণে ব্যস্ত। এত বছর পর সে আরো একটা খুশির সংবাদ পায়। দুনিয়াতে তাদের নবাগত সন্তান আসবে খুব দ্রুত। বলা হয় না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। কিছুদিন পর পূর্ণিমা তার 2 সন্তানকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। অতীতের কোনো ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল তাদের মধ্যে, আর এই কয়েকজন ব্যক্তি মিলে আপনার স্বামীকে হত্যা করেছে। পূর্ণিমা বলে, আমার স্বামীকে হত্যা করেছে গজপতি। মন্দিরের কাগজ নিয়ে 2 বন্ধুর মধ্যে ঝামেলা চলছিল। সার্কেল বলে, দেখুন, মুখের কথায় বিশ্বাস তো করা যাবে না, আপনাকে প্রমাণ দিতে হবে। আপনি বলেছিলেন ওই সময় গজপতি আমের বাগানে ছিল, কিন্তু ওই সময় তার লোকেশন মারিডিমুল্লে ছিল। পূর্ণিমা বলে, এসব হয়তো প্রিপ্ল্যান ছিল। অফিসার বলে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? কিছুক্ষণ পর পূর্ণিমা শ্রীনুকে নিয়ে আসে। তবে এই কথা জিজ্ঞেস করলে শ্রীনু এ ব্যাপারে সম্পূর্ণ অস্বীকার করে। নিরুপায় পূর্ণিমা কান্না করতে করতে থানার বাইরে চলে আসে। পেছন থেকে শ্রীনু ডাক দিলে পূর্ণিমা ফিরে সজোরে শ্রীনুকে একটা চড় দিয়ে বসে। পূর্ণিমা বলে, যা বলার তো পুলিশের সামনে বলেছো। সেই কবে থেকে তোমাকে আমি আমার ছোট ভাই মনে করেছি। প্রতি বছর আমি তোমাকে রাখিয়ে বেঁধেছি। এর বদলে তুমি আমাকে এত বড় উপহার দিলে। আমার আর কোনো কিছুর দরকার নেই। তোমাকে এত ভালোবেসে মামা ডাকার ভাগ্নিদের কাছেও মিথ্যে বললে তুমি। আমাদের সাথেও এমনটা করতে তোমার শরম লাগলো না? তোমার মুখটা দেখাও আমাদের জন্য পাপ, চলে যাও। আসলে গতকাল রাতে গজপতি কান্না করে বলে, ভাইয়া ভাইয়া বলা আমার ছোট বোন পূর্ণিমার চেহারাটাও আমি দেখতে পারবো না। আমি আমার বারদাকে শেষবারের মতো দেখতে পারিনি। আমার অর্ধেক মূল্যবান সম্পদ বারদা মারা গিয়েছে, আর বাকি অর্ধেক মূল্যবান সম্পদ নীলিমা আমার জন্য সুখবর নিয়ে এসেছে। এই সময় পুলিশ যদি সত্যিটা জানে, তাহলে আমার প্রথম সন্তানের পরিস্থিতি কি হবে? সিনু, তুই ওয়াদা কর এই কথা তুই কাউকে জানাবি না। এই ব্ল্যাকমেল করার জন্যই শ্রেনু কিচ্ছু বলে না কাউকে। পূর্ণিমা সকলের কাছে রিকোয়েস্ট করে সত্যিটা বলার জন্য। তবে গ্রামের কেউই এ বিষয়ে মুখ খুলতে নারাজ। কারখানায় ভ্যানিলা জিজ্ঞেস করে, ওই দিন তো তোমরা আম বাগানেই ছিলে। পূর্ণিমা ভাবির বাড়ি থেকে তুমি খাবার নিয়ে যাচ্ছিলে, তাহলে মিথ্যে বলেছিলে কেন? তুমি আজকে পূর্ণকে সাহায্য করতে অন্যায় করে ফেলেছ। না জানি কোন দিন এই অন্যায়গুলোই আমার সাথে করে ফেলবে। জানি না তোমাকে কি দেখে আমি ভালোবেসেছিলাম। এই বলে ভ্যানিলা চলে যায়। পরদিন সকালে পূর্ণিমার ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ছেলেটি ছুরি নিয়ে গজপতির বাড়িতে চলে যায়। দূর থেকে শ্রীনু তার হাতের ছুরি দেখে জলদি গিয়ে ছেলেটাকে আড়ালে নিয়ে যায়। ছেলেটার হাত থেকে ছুরি পড়ার শব্দ টের পেয়ে গজপতি আশেপাশে তাকায়, তবে কাউকে দেখতে পায় না। শ্রীনু পূর্ণিমাকে সবটা খুলে বলে। যদিও ছোট ছেলেকে নিয়ে পালিয়ে আসার সময় নাগরাজ তার উপর হামলা করে বসে। মানে সবাই জেনে গিয়েছে গজপতিকে মারতে তেজা গিয়েছিল। যাই হোক, শ্রীনু তাকে মেরে শায়েস্তা করে ফেলে, এরপর গাছের মধ্যে ঝুলিয়ে রাখে। বর্তমানে শ্রীনু বলে, মন্দিরের পাশে সাধু বাবার কাছে ও রয়েছে। আপনি আপনার ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে যান। পূর্ণিমা বলে, এখন কি ভয় পেয়ে স্বামীর ভিটেমাটি ছেড়ে চলে যাব? আমি এখানেই থাকবো। যারা আমার স্বামীকে মেরেছে আমি নিজের চোখে তাদের মৃত্যু দেখতে চাই। এই বলে পূর্ণিমা রেগে সেই স্থান থেকে চলে যায়। রাতে শ্রীনু বাড়ি ফিরলে গজপতি তার দিকে বন্দুক তাক করে বলে, নাগরাজকে কেউ মেরে ফেলেছে। দুশ্মনের নজর আমাদের দিকে পড়ার আগে আমাদের ওকে মাটিতে মিশিয়ে ফেলতে হবে। এভাবেই ধীরে ধীরে শ্রীনু
তার নিজের কাজ চালাতে শুরু করে। হঠাৎ করে থানা থেকে একদিন ফোন আসে, শ্রেণুকে তারা আটকে রেখেছে। সার্কেল পুরো সত্যিটা জানতে চায়, এরপরও সে চুপ থাকে। কিন্তু যখন গজপতি সত্যিটা বলতে বলে, শ্রেণু বলে, ভাইয়া তেজা আপনাকে মারতে এসেছিল, আমি ওকে পালিয়ে নিয়ে যাচ্ছিলাম। তখন নাগরাজ চলে আসে আর বাচ্চাটিকে মারতে চায়। আমি ওর কাছে বিনতি শুরু করি, কিন্তু হুট করেই আমার মাথায় আসে ও তো বারদাকে মেরে ফেলেছে। এ কথা মনে পড়তেই রাগে ওর মাথা পাথরের সাথে বারবার আঘাত করি। এরপর গলায় রশি পেঁচিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে আমি সাহায্য করি। এসব কথা শুনে সবাই চমকে ওঠে। শ্রেণু বলে, আপনার এই বন্দুক নিয়ে যান, তা না হলে আমি কার উপর গুলি চালিয়ে দেবো ঠিক নেই। গজপতির সামনে গিয়ে বলে, চালাও গুলি। শ্রেণু বলে, আপনার উপর গুলি চালাতে পারবো না ভাইয়া। তখন গজপতির ফোন আসে। নীলিমা জানায় তার ভাই গতকাল থেকে বাড়ি ফেরেনি, ফোনটা বন্ধ রয়েছে। গজপতি বলে, আমি ব্যাপারটা দেখছি। দুজন দুজনের চোখের দিকে তাকায়। দেখা যায় গতকাল বিকেলে শ্রেণুই এই কাণ্ড ঘটিয়েছে। শ্রেণুর মনে পড়ে বারদার প্রথম সন্তানের নামকরণের সময় পূর্ণিমা মামা হিসেবে তার হাতে তুলে দিয়েছিল। শ্রেণুই তার নাম তেজা রেখেছিল। ছোট তেজার সাথে তার অন্যরকম একটা ভালোবাসার সম্পর্ক। শ্রেণু বলে, আপনার সাথে কাজ করতে গিয়ে ওই পরিবারের সাথে সম্পর্ক হয়ে যায়। মহাভারতের কাহিনী আমাদের মধ্যে হয়ে যাবে এমনটা ভাবতেই পারিনি। পুলিশ অফিসার বলে, একটু পরেই ওকে কোর্টে হাজির করা হবে। যদিও বেঁচে থাকে তাহলে তোমার জন্য বিপদ অপেক্ষা করবেন। তুমি অনুমতি দিলে ওকে রাস্তায় শেষ করে দেব। সার্কেল স্যার পূর্ণিমাকে ডেকে এনে বলে, আগের বসে তোমার ছেলের করা ভুলের জন্য তাকে সারা জীবন মাসুল দিতে হতে পারে। আজকে দেখেছো তোমার ছেলের জন্য শ্রেণু কত বড় ত্যাগ স্বীকার করেছে। তাই তোমাদের জন্য ভালো হবে এখান থেকে অনেক দূরে গিয়ে সেটেল হয়ে যাও। পূর্ণিমাও তার কথায় রাজি হয়ে যায়। শালাবাবুর অন্তিম সংস্কার করেছে। ভালোবাসার স্ত্রী বলে, আমার ভাইয়ের অন্তিম সংস্কার শেষ হওয়ার আগেই আমি ওর মৃত্যু চাই। এদিকে জেলখানায় শ্রেণু নেই। মেডিকেল রিপোর্ট করানোর জন্য অন্য পুলিশ অফিসার তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছে। এ কথা শুনে সার্কেল সাহেব টেনশনে পড়ে যায়। শ্রেণু গাড়িতে বসে এখনো পূর্ণিমা আর তার ভাগ্নের কথা মনে করছে। শেষবারের মতো ভ্যানিলাকে বলছিল, যদি আমি আর ফিরতে না পারি তাহলে মনে রেখো কেউ আছে যে তোমাকে খুব ভালোবাসে। মাঝপথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অফিসার জানায় শ্রেণু পালিয়ে গিয়েছে। এই খবরটা কর্মচারী এসে গজপতিকে জানায়। পরক্ষণে শ্রেণু সেখানে চলে এসে বলে, পাপ করলে শাস্তি তো পেতেই হবে। এই কথায় গজপতির চোখ বড় হয়ে যায়। অতীতে দেখা যায় গজপতির যে হিসাব রক্ষক ছিল সে শ্রেণুকে বলছে, খাবার দেওয়া মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে নেই। দাদিমা তোমার হাতের খাবারের জন্যই মৃত্যুবরণ করেছে। দাদিমা যখন বেঁচে ছিল তখন তিনি মন্দিরের গহনার বিষয়টা জেনে গিয়েছিলেন। দাদি রেগে বলে ওঠে, চুপচাপ কালকে সকালে গহনা ফেরত চাই আমার। তোমার প্ল্যান তো এই সকল টাকা দিয়ে তুমি জুয়া খেলবে। এই পর্যন্ত পরিবারের সম্মানের জন্য আমি চুপ করেছিলাম, কিন্তু এতে তো তোমার কিছু যায় আসে না। তাই এবার বারদার কাছে সব আমি জানিয়ে দেব। গজপতি বলে, আমি জমিদার হয়ে দেখাবো তোমাকে। তখন ঠিক এই ব্যবহারটাই তোমার সাথে করব। ততদিন পর্যন্ত এসব কিছু বারদাকে জানালে তোমার মুখ থেকে একটা শব্দ বের হওয়ারও সুযোগ দেব না আমি। রাতের বেলা গজপতি তার কর্মচারীকে বলে, আমার ধমকিতে আমার দাদিমা চুপ করে বসে থাকবে না। এসব জানাজানি হলে গ্রামের সকলেই আমাকে সম্মান করবে। আমি তো সহ্য করে নেব, কিন্তু নীলিমা কষ্ট পেলে তা সহ্য করতে পারবো না। তাই তার একটা ব্যবস্থা করা দরকার। আমি মরবো কেন? কেননা আমরা তাকেই মেরে ফেলি। গজপতির কথায় কর্মচারী খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। শ্রেণু নিজের হাতে অজান্তেই তার হাত দিয়ে বিষ মাখানো ভাত দাদিমাকে খাইয়ে দিয়েছিল। আসলে গতকাল রাতের ঘটনায় দাদিমা না খেয়েছিল, তাই তো শ্রেণু নিজের হাতে খাইয়ে দিয়েছে। এসব কিছুই সেই কর্মচারী রেকর্ড করে রেখেছিল। আর এই ভিডিওটাই সেই দিন দেখাতে যেও পারেনি, তবে পরবর্তীতে ভিডিওটি পাঠিয়ে দিয়েছিল। আর এরপরেই মারামারি শুরু হয়। সম্পূর্ণ ঘটনা কর্মচারী জেলে থাকতে শ্রেণুকে বলে দেয়। মুখোশের আড়ালে একটা শয়তান বলা চলে। আসলে সকলের কাছে ভালো সেজে রয়েছিল গজপতি। শ্রেণু বলে, ছোটবেলা থেকে দাদিমার হাতের খাবার খেয়ে বড় হয়েছি, কিন্তু আপনার জন্য আমার হাত দিয়ে খাবার খাওয়ানোর কারণেই দাদিমার মৃত্যু হয়েছে। বড়দা ভাইয়াকে মেরে ভাবির সামনে মিথ্যে কথা বলতে আপনি আমাকে বাধ্য করেছে। গজপতি বলে, তাহলে তুই কি আমাকে মেরে ফেলবে? ছোটকাল থেকে বড় করেছি যে কুকুরকে, আজ নিজের মালিককে সে মেরে ফেলবে? শ্রেণু বলে, আমি যেমন তোমার পালিত কুকুর, তেমনি আমার মধ্যে দায়িত্ব আর সৎকর্মের সাহস রয়েছে। আমিও তো দুজন মানুষকে মেরে ফেলেছি। চলুন আমরা একসাথে পাপের প্রায়শ্চিত্ত করি ভাইয়া। গজপতি তার লোকদের শ্রেণুকে মারতে বলে। শুরু হয় মারামারি। সাধারণ গুন্ডারা শ্রেণুর সাথে পেরে উঠছিল না, তাই গজপতি শ্রেণুকেই আঘাত করে বসে। শ্রেণু আঘাত করতে গিয়েও থেমে যায়। আবার তার ভাইয়াকে রিকোয়েস্ট করে, কিন্তু গজপতি একভাবে শ্রেণুকে মারতেই থাকে। শ্রেণু শেষবারের মতো তার ভাইয়াকে হাত জোর করে বোঝায়, তবে এ তো মানুষরূপী এক শয়তান। একের পর এক শ্রেণুকে আঘাত করতেই থাকে। একসময় হুট করেই শ্রেণুর শরীরে আবির লেগে যায় আর তিলকের স্পর্শ পড়ে যায়।
অমনি শ্রীনুর শরীরে সেই শক্তি জাগ্রত হয়, এক এক করে সকলকে শেষ করে দেয়। শেষে ত্রিশূল দিয়ে গজপতিকে আঘাত করে। গজপতি শেষবারের মতো তার ভালোবাসার মানুষদের কথা স্মরণ করে। এখন শ্রীনু জ্ঞান ফিরে আসে। গজপতি বলে, কর্ম নামেরও একটা রূপ রয়েছে জানো তো, আমি যে পাপ করেছি তোর মাধ্যমে সৃষ্টিকর্তা আমাকে শাস্তি দিয়েছে। তুই কষ্ট পাস না। আমার বাবা আর তার বন্ধু মৃত্যুর সময়ও সুখের শান্তিতে বন্ধুত্ব বজায় রেখেছিল, কিন্তু আমি আমার বন্ধুত্ব নষ্ট করে ফেলেছি। তুই আমাকে কথা দে, আমার ছেলে আর ওয়ার্দার ছেলে একসাথে যেন বন্ধুত্ব তৈরি করতে পারে, সেই ব্যবস্থা তুই করে দিবি। শ্রীনু কথা দেয়। চোখের পলকে বড় ভাইয়ের মৃত্যুবরণ হয়। কিছুদিন পর সার্কেল কেন রিজাইন করেছে সে ব্যাপারে ডিটেলসে সব সতীরা একটা কাগজে লিপিবদ্ধ করে। এরপর স্যারের কাছে জমা দেয়, যেখানে সকলের নাম উল্লেখ রয়েছে, প্রমাণ সহ এক কপি সার্কেল সাহেব নিজের কাছেও রেখেছে। শেষ মুহূর্তে শ্রীনু মিনিস্টারকেও শেষ করে দেয়। এরপর শ্রীনু বিয়ে করে সেটেল হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।